বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় চতুর্ভুজ সম্পর্কে কিছু ধারণা নেব। দেখো, অষ্টম অধ্যায় হলো কি? চতুর্ভুজ। একটি চতুর্ভুজে কয়টি বাহু থাকে? চারটি। একটি চতুর্ভুজে কয়টি কোণ থাকে? একটি চতুর্ভুজে চারটি কোণ থাকে। একটা, দুইটা, তিনটা, চারটা। একটি চতুর্ভুজে বাহু থাকে কয়টি? একটি চতুর্ভুজে কোণ থাকে কয়টি? একটি চতুর্ভুজে কর্ণ থাকে কয়টি? না, ভুল কইছো। একটি চতুর্ভুজে কর্ণ থাকে দুইটি। কয়টি? দুইটি। কর্ণ কাকে বলে? বিপরীত দুই কোণের সংযোগ রেখাংশকে কর্ণ বলে। এ এর বিপরীত কোণ হলো সি। বিপরীত দুই কোণের সংযোগ রেখাংশ, এ কোণের বিপরীত হলো সি, আর এ আর সি এর সংযোগ যে রেখাংশটা, এই রেখাংশকে কি বলা হয়? কর্ণ। তাহলে বি কোণ এর বিপরীত কোণ হলো ডি, বি আর ডি সংযোগ রেখাংশকে বলা হয় কর্ণ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম একটি চতুর্ভুজে কয়টি বাহু থাকে? একটি চতুর্ভুজে কয়টি কোণ থাকে? একটি চতুর্ভুজে কয়টি কর্ণ থাকে? গুড। এবার আসো, চতুর্ভুজ অঙ্কন করতে আমাদের উপাত্ত লাগে কয়টি? 5টি। চতুর্ভুজ অঙ্কন করতে উপাত্ত লাগে কয়টি? 5টি। এর মধ্যে ক 4টি বাহু, একটি কোণ। কতে? 3টি বাহু, দুইটি কোণ। এরপরে বলা যায় 2টি বাহু, 3টি কোণ। এরপরে বলা যায় 4টি বাহু, একটি কর্ণ। 4টি বাহু, একটি কর্ণ। ধরো ঘ 4টি বাহু, একটি কর্ণ। একটি কর্ণ। আবার আছে 3টি বাহু, সরি, আবার বলা যায় একটি বাহু, দুইটি কর্ণ। তোমার কাছে এখানে আর্টসটি হতে পারো যে স্যার একটি বাহু, দুইটি কর্ণ, তো উপাত্ত লাগে 5টি, এখানে তো 3টি। এটা আবার চতুর্ভুজ না, এটা আবার চতুর্ভুজের একটা আলাদা একটা বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যের নাম সামান্তরিক। এখানে চতুর্ভুজ আসবে না, এখানে কথা আসবে সামান্তরিক। একটি সামান্তরিকের 2টি কর্ণ, একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করো। কিন্তু সামান্তরিক একটা চতুর্ভুজ। আমরা সবাই মানুষ, এর মধ্যে আমার একটা বৈশিষ্ট্য আলাদা থাকার কারণে মানুষ থেকে আমি হলাম পুরুষ, মেয়েদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকার কারণে তারা মানুষ থেকে হলো মেয়ে, তাই না? সাধারণভাবে আমরা সবাই কি মানুষ। চতুর্ভুজ সাধারণভাবে সবাই চতুর্ভুজ। চতুর্ভুজের কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। আবার ট্রাপিজিয়াম আলাদা এক ধরনের বৈশিষ্ট্য থাকে, আর আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক 4টার আবার সাধারণ কিছু থাকার কারণে, সাধারণ কিছু বৈশিষ্ট্য একই রকম থাকার কারণে, এ কারণে আয়ত, বর্গ, রম্বস এবং সামান্তরিকের একটি সাধারণ নাম হলো সামান্তরিক। আয়তকে সামান্তরিক বলা হয়, বর্গকে সামান্তরিক বলা হয়, রম্বসকে সামান্তরিক বলা হয়, সামান্তরিককে সামান্তরিক বলা হয়। আসো, আয়ত কেন সামান্তরিক? আয়ত কেন সামান্তরিক? আয়ত, আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র, রম্বস এবং সামান্তরিক। আসো, আয়ত, বর্গ,
রম্বস সামান্তরিক, এর চারটা একসাথে আবার সামান্তরিক। তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে সবার। সাধারণ বৈশিষ্ট্য কি? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এ বাহু যত বড় এ বাহু ঠিক, এ বাহু যত বড় এ বাহু ঠিক, এবং এ বাহু সমান্তরাল, এ বাহু সমান্তরাল। মানে সমান্তরাল কাকে বলে এটা একটা বিষয়। দুটি বাহুর দূরত্ব সর্বদা সমান হলে বাহু দুটিকে সমান্তরাল বলে। এ বাহু আর এ বাহুর দূরত্ব সর্বদাই সমান। এখানে এ বাহু থেকে এ বাহুর দূরত্ব এখানে যা হবে এখানে তা হবে, এখানেও তাই হবে। এ বাহুকে আরো বর্ধিত করলে এ বাহুটাকে আরো বর্ধিত করলে তাদের দূরত্ব সর্বদা সমান হবে, তাকে বলা হয় সমান্তরাল। দুটি বাহুর দূরত্ব সর্বদা সমান হলে বাহু দুটিকে কি বলা হয়? সমান্তরাল। এই বাহুটাকে উপরে বর্ধিত করলে এ বাহুটাকে উপরে বর্ধিত করলে তাদের দূরত্ব কি সর্বদা সমান, তাকে কি বলা হয়? সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? দুটি বাহুর দূরত্ব সর্বদা সমান হলে বাহু দুটিকে সমান্তরাল বলে। তাহলে আয়তক্ষেত্রের এ বাহু যত বড় এ বাহু ঠিক, আবার এ বাহু যত বড় এ বাহু ঠিক, এ বাহুর বিপরীত বাহু হলো এই বাহু, এ বাহুর বিপরীত বাহু হলো এই বাহু। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আসো বর্গ, বর্গের এ বাহু যত বড় এ বাহু ঠিক, এ বাহু যত বড় এ বাহু ঠিক, আবার এ বাহু আর এ বাহুর দূরত্ব সর্বদা, আবার এ বাহু আর এ বাহুর দূরত্ব সর্বদা। তাহলে তার সাধারণ বৈশিষ্ট্য আর তার সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কিছু মিল আছে না? তারও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তারও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আসো রম্বস, এ বাহু যত বড় এ বাহু, এ বাহুটা যত বড় এ বাহুটা, আবার দূরত্ব সর্বদা, দূরত্ব সর্বদা। আয় সামান্তরিকের দিকে তাকাই, এ বাহু যত বড় এ বাহু, এ বাহু যত বড় এ বাহু সমান, এবং এ বাহু আর এ বাহুর দূরত্ব সর্বদাই সমান। তুমি যদি এটাকে বর্ধিত করো আবার এটার দিকে বর্ধিত করো তাদেরও তার পরস্পর সমান হবে। এ কারণে আয়ত, বর্গ, রম্বস এবং সামান্তরিক তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকার কারণে এর চারটাকে আবার সামান্তরিক বলা হয়। ক্লিয়ার কথাটা? সামান্তরিক। তোমাদের টেক মার্কে প্রচুর আসে, নিচের কোনটি সামান্তরিক নয়? আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম সামান্তরিক নয়, কারণ ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর এক জোড়া বাহু অসমান্তরাল। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর আর এক জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের এ বাহুর আর এ বাহুটা সমান্তরাল। দেখো এই বাহু সারা জীবন তারা কি হবে? সমান দূরত্ব বহন করবে। ক্লিয়ার? সমান দূরত্ব। কিন্তু এ বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান দূরত্ব তারা সবসময় থাকবে না। দেখো এখান থেকে এখানের দূরত্ব যত বড় এখানে আরো কম আরো কম। একটা সময় এ বাহুকে বর্ধিত করলে একটা সময় এ বাহুকে বর্ধিত করলে তারা একটা সময় একটা বাহুকে কি করবে? ছেদ করবে। এ কারণে এ বাহু আর এ বাহুকে বলা হয় সমান্তরাল বাহু, আর এ বাহু আর এ বাহুকে বলা হয় তির্যক বাহু। কেন তির্যক বাহু? এরা তীরের মতো একটা আরেকটা বাহুকে কি করবে? একটা সময় ছেদ করবে। তাহলে এই চারটার বৈশিষ্ট্যের সাথে কি বৈশিষ্ট্য মিল আছে? এই চারটার একটা সাধারণ বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু এর এক জোড়া বাহু সমান্তরাল, অপর আর এক জোড়া বাহু অসমান্তরাল। এই কারণে হ্যাঁ সেও চতুর্ভুজ 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 চতুর্ভুজ, কিন্তু শেষ চতুর্ভুজের মধ্যে সে ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়াম সামান্তরিক হতে পারে না। আসো আমরা এখানে একটি বাহু দুটি কর্ণ, এটা আসলে একটা ট্রাপিজিয়াম, সরি এটা একটা সামান্তরিক। তখন চতুর্ভুজ আঁকা এরকমটা থাকবে না, থাকবে হলো একটি সামান্তরিকের একটি বাহু ও দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন কর। সামান্তরিকের একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তাদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা একটা উপপাদ্যে পড়বো যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটি সামান্তরিক, এর এ আর সি কর্ণ কোণদ্বয়ের সংযুক্ত রেখাংশ একটি কর্ণ, আর সি আর ডি এর কোণদ্বয়ের সংযুক্ত রেখাংশ একটি কর্ণ। পরস্পর উভয়বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। যেহেতু সে সামান্তরিক সেহেতু ও এ ইজ ইকুয়াল টু সি ও আর বি ও ইজ ইকুয়াল টু ডি ও। আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ সামনে কোনো ক্লাসে। তো
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, একটা কর্ণের কয়টা খণ্ড হইলো? এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, তাহলে 1 2। আবার এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, 1 2, তাহলে একটা দুইটা তিনটা চারটা, দুইটা কর্ণ ইজ ইকুয়াল টু চারটা উপাত্ত, আর একটি বাহু ইজ ইকুয়াল টু 5টি উপাত্ত। ক্লিয়ার? এমনটা আসতে পারে দুইটি কর্ণ ও এর অন্তর্ভুক্ত কোণ। দুইটি কর্ণ আর একটি কোণ। কোণ কয়টি? একটি। হ্যাঁ, কার অন্তর্ভুক্ত কোণ? কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে একটি সামান্তরিকের দুইটি কর্ণ এর একটি অন্তর্ভুক্ত কোণ এর মান দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করো। তোমাদের 8 ক্লাসে মোটামুটি এই কথাগুলো জানলেই এনাফ। আবার আসতে পারে এটি আয়তক্ষেত্র, যে একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি অঙ্কন করো। একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি অঙ্কন করো। তুমি বলতে পারো স্যার সন্নিহিত দুইটি বাহু দেওয়া আছে, দুইটি বাহু, তো স্যার উপতলাকে 5টি, শুধুমাত্র 2টি দেওয়া আছে, বাকি আর 3টি কোথায়? তাই না কথাটা? স্যার আপনি তো একটু আগে বলছিলেন যে একটি চতুর্ভুজ আকৃতির উপতলায় কয়টি? 5টি। তাহলে এখানে লেখা আছে একটি আয়তক্ষেত্র, হ্যাঁ নাম দেওয়া থাকবে আয়তক্ষেত্র, অন্য কোনো না। একটি আয়তক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অথবা সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি অঙ্কন করো। এটা আবার কিভাবে স্যার? এর পাঠ্যপত্র কোথায়? আসো, এল আয়তক্ষেত্র কি বলা আছে? সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য। সন্নিহিত মানে এ বাহু আর এ বাহু এরারা সন্নিহিত, এ বাহু এর বাহু এরারা সন্নিহিত, এ বাহু এরারা সন্নিহিত, এ বাহু এর বাহু এরারা সন্নিহিত, আর এ বাহু আর এ বাহু হলো বিপরীত বাহু, এ বাহু আর এ বাহু হলো বিপরীত বাহু। সন্নিহিত বাহু হলে হয় এ বাহু আর এ বাহুর মান দেওয়া আছে, নয় এ বাহু আর এ বাহুর মান দেওয়া আছে। কথার অর্থ হলো দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থের মান, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ মিললেই তারা সন্নিহিত বাহু। এটা দৈর্ঘ্য প্রশস্ত সন্নিহিত বাহু, প্রশস্ত দৈর্ঘ্য সন্নিহিত বাহু, দৈর্ঘ্য প্রশস্ত সন্নিহিত বাহু, প্রশস্ত দৈর্ঘ্য সন্নিহিত বাহু। তাহলে বোঝা গেছে দৈর্ঘ্য প্রশস্তের মান দেওয়া আছে। তো স্যার চতুর্ভুজ, আয়তক্ষেত্রটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের উপতলাকে 5টি, আপনি তো বললেন 2টি, বাকি আর 3টি কোথায়? বাকি 3টি উজ্জ আছে, আছে কনফার্ম আছে। কিভাবে আছে? এ বাহুটার মান কথার কথা 5, আর এই বাহুটার মান যদি 3 দেওয়া থাকে আর যদি কিছুই না দেওয়া থাকে, তারপর তোমার কাছে 5টাই আছে। কিভাবে? এ বাহুটা 5 হলে 100% এ বাহুটা 5, এ বাহুটা 3 হলে এ বাহুটা 3, তাহলে 2টা দিয়ে পাইলাম কয়টা? 4টা। আয়তক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি, সবাই জানি, কারণ আয়তক্ষেত্র মানে একটি কোণ হবে এক সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণ গুণ মানে প্রত্যেকটা কোণ এক সমকোণ, কর্ণদ্বয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। যেহেতু তোমাকে উল্লেখ করে বলা আছে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, সেহেতু এই কোণটা যে 90 ডিগ্রি, এই কথাটা আর বলতে হবে না। ক্লিয়ার? কথাটা কি বুঝতে পারছি? যে যেহেতু তোমাকে উল্লেখ করে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকো, সেহেতু আয়তক্ষেত্রে দুটি বাহু দেওয়া থাকা মানে তার 4টা বাহু দেওয়া, কারণ এ বাহু যত বড় এ বাহু, এ বাহু যত বড় এ বাহু। আর কোণের মান বলতেই হবে না, যারা আমরা আয়তক্ষেত্র বুঝি তারা যে আয়তক্ষেত্রের একটি কোণ বা প্রত্যেকটি কোণ যে 90 ডিগ্রি, এই কথাটা আমরা জানি। তাইলে দুটি বাহু দেওয়া থাকে, কি আয়তক্ষেত্রে দুটি বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্র আঁকা সম্ভব? সম্ভব, কারণ এই দুটি বাহু আয়তক্ষেত্রে দেওয়া থাকাই মানে 5টি উপাত্ত আছে আমার কাছে। এবার আসুন মূলকার্য। বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া, সরি, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রটি অঙ্কন করো। কার? বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রটি অঙ্কন করো। তো স্যার এতক্ষণ বললেন তো 5টা থেকে আপনি 2টা বা 3টা কয়া 5টা প্রমাণ দেখালেন, 2টা কয়া 5টা উপাত্ত দেখালেন। বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া আছে, একটা কিভাবে 5টা হয়? বিষয় না যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। উপাত্ত লাগে বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, এই কথাটা তো সত্য। বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ, যেহেতু বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ, তাহলে বর্গক্ষেত্র আঁকতে আমাদের উপাত্তর প্রয়োজন কয়টি? 5টি। মান দেওয়া আছে কয়টি? বাকি আর 4টি কোথায় আছে? তো অবশ্যই, আসো কোথায় আছে। আমরা এমনি একটি বর্গক্ষেত্র আঁকি, দেখো
এখন আসো বর্গক্ষেত্রের সংজ্ঞাতে যাই। বর্গক্ষেত্র কে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো এক সমকোণ তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। তাইলে একটা বাহুর মান জানা, ধরো এটা 5 সেন্টিমিটার, একটা বাহুর মান দেওয়া আছে বা জানা, তাহলে তোমার 5টা বাহুর মানই জানা, সরি 4টা বাহুর মানই জানা হলো। তাহলে একটা বাহু ইজিক্যাল টু 4টা বাহু, একটাই 4টা বাহুর সমান। তাহলে 4টা বাহুর কথা 4 বার বলার কোনো প্রয়োজন না, যেহেতু প্রত্যেকটি বাহুর সমান। তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা কত হইলো? আর বর্গক্ষেত্র এটা কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন বলবে যে 90 ডিগ্রি দেওয়া আছে? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দেওয়া থাকলে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। এবার আসো, আমরা এইটা হলো আয়ত না, আয়তক্ষেত্র থেকেই কিন্তু হয় সামান্তরিক। কিভাবে? দিস ইজ আয়তক্ষেত্র। ধরো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এ বি সি ডি যদি একটি আয়তক্ষেত্র হয়, আমি যদি এ বাহু এ কোণকে একটু ধাক্কা দিই, ধরো এ কোণকে আমি একটু ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার, অথবা আমরা কাঠি দিয়ে 4টা কাঠি দিয়ে যদি আমরা এরকম বাঁধি, বাঁধার পর যদি কাঠিটা এদিকে ধাক্কা দেই, কাঠিটা কি এরকম রূপ ধারণ করবে না? এরকম রূপ ধারণ করবে না? ধরো না এটা ছিল সোজা, কি ছিল? সোজা ছিল। এই কোণটাকে আমি ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এটা একটু বাঁকা হয়ে যাবে না? তাহলে এ বি সি ডি, মনে রাখবা এ কোণ আর এ কোণ মিলে 180 ডিগ্রি। এ ধাক্কা দেওয়ার কারণে কিন্তু এ কোণটা আস্তে আস্তে বড় হচ্ছে না? এ কোণটা যতটুকু বড় হচ্ছে, এ কোণটা 90 ডিগ্রি অপেক্ষা যতটুকু বড় হচ্ছে, এ কোণটা 90 ডিগ্রি অপেক্ষা ঠিক ততটুকু ছোট হচ্ছে। ক্লিয়ার কথা কি বুঝতে পারছি? এ কোণটা 90 ডিগ্রি অপেক্ষা যতটুকু বড় হইতেছে, এ কোণটা 90 ডিগ্রি অপেক্ষা ঠিক ততটুকু ছোট হচ্ছে। কথার অর্থ এখনো সত্য, এ কোণ আর এ কোণ মিলে 180 ডিগ্রি। কিন্তু সামান্তরিক আঁকতে দুইটি বাহু একটি কোণের মান দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে? সামান্তরিক তো এটাও সামান্তরিক, এ কোণ ধরো না 60 ডিগ্রি, তাও সামান্তরিক, কিন্তু এ কোণটা তো সামান্তরিক, এটা একটা সামান্তরিক, কিন্তু এ কোণটা 30 ডিগ্রি। এটা একটা সামান্তরিক 80 ডিগ্রি বা 75 ডিগ্রি। এই কারণে যদি দুটি বাহুর মান দেওয়া থাকে আর যদি বলা থাকে সামান্তরিক অঙ্কন করো, তাহলে তুমি ফিক্সড সামান্তরিক আঁকতে পারবে না। তোমারটা হবে এরকম, আমারটা হবে এরকম, তারটা হবে আরেক রকম। কিন্তু কোণের যদি ফিক্সড মান দেওয়া থাকে যে 60 ডিগ্রি, সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য বা সামান্তরিকের দুটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তাহলে আমি আঁকলো সামান্তরিক হবে এরকম, তুমি আঁকলো সামান্তরিকটা হবে ঠিক একই রকম। এই কারণে সামান্তরিক আঁকার সময় দুইটা বাহু আর একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। কথাটা মনে থাকবে, দুইটি বাহু আর একটি অন্তর্ভুক্ত কোণ। ঠিক রম্বসের সময় একই রকম। রম্বস আঁকতে, সরি বর্গক্ষেত্র আঁকতে উপাত্ত লাগে কয়টি? একটি। বর্গক্ষেত্র আঁকতে উপাত্ত লাগে কয়টি? একটি। কারণ একটি বাহুর মান দেওয়া থাকলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব বা পসিবল। কিন্তু বর্গক্ষেত্রের এই কোণকে তুমি ধাক্কা দাও, তাহলে সে কি রূপ ধারণ করবে? সে রম্বস রূপ ধারণ করবে। সে কি হবে? রম্বস। কারণ রম্বস আর বর্গের একটাই কথা, প্রত্যেকটি বাহু সমান, এ বাহু এ বাহু এ বাহু প্রত্যেকটি বাহু সমান, রম্বসের এ বাহু এ বাহু এ বাহু এ বাহু প্রত্যেকটি বাহু সমান। কিন্তু বর্গের কোণটি হবে 90 ডিগ্রি, আর রম্বসের কোণ হয় 90 ডিগ্রি অপেক্ষা বড়, আর হে যতটুকু বড় ঠিক সে ততটুকু ছোট। এ কারণে রম্বস আঁকার সময় উপাত্ত দেওয়া থাকবে দুইটি, একটি বাহু এর একটি অন্তর্ভুক্ত কোণ। একটি বাহু মানে 4টি বাহু, আর অন্তর্ভুক্ত কোণ তো ফিক্সড করে দেওয়া থাকলে তোমার আঁকা সবার একই রকম হবে। আর যদি ফিক্সড দেওয়া না থাকে, তুমি আঁকবে এটা 45 ডিগ্রি দিয়ে, আমি আঁকবো 60 ডিগ্রি দিয়ে, আরেকজন আঁকবে 100 ডিগ্রি দিয়ে, তাহলে বিভিন্ন জনের রম্বস বিভিন্ন রকম হবে। তাই একরকম রম্বস আঁকতে গেলে, নির্দিষ্ট একটি রম্বস আঁকতে গেলে, তাহলে নির্দিষ্ট একটা কোণের মান দেওয়া থাকবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বিষয় যদি আমরা পড়ি 8 ক্লাসে, আর চতুর্ভুজ সম্পাদ্য নিয়ে আর আমাদের সমস্যায় পড়তে হবে না। কি কি? 4টা বাহু একটি কোণ, 3টি বাহু দুটি কোণ, 2টি বাহু 3টি কোণ, 4টি বাহু একটি কর্ণ, একটি বাহু 2টি কর্ণ, 2টি কর্ণ একটি তাদের একটি অন্তর্ভুক্ত কোণ, মানে এটা সামান্তরিকের সময়। হ্যাঁ, 2টি বাহু
আয়তক্ষেত্রের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকো। বর্গক্ষেত্রের একটি বাহু দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। সামান্তরিকের দুটি বাহু, এদের অন্তর্ভুক্তটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকো। বর্গক্ষেত্রের রম্বসের একটি বাহু, এটি কোণের মান দেওয়া আছে, রম্বসটি অঙ্কন করো। আবার তোমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, ট্রাপিজিয়াম। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি অঙ্কন করো। আমরা ইনশাআল্লাহ এই তথ্যগুলোর মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে চারটা বাহু একটি কোণ এই বিষয়টা একটু আলোচনা করি। চারটা বাহু একটি কোণ, ধরো একটি চতুর্ভুজের চারটি বাহু একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো। মনোযোগ। এ একটা বাহু ধরো 4 সেন্টিমিটার, বি একটা বাহু ধরো 3.5 সেন্টিমিটার, সি একটা বাহু ধরো 4.5 সেন্টিমিটার, ডি একটা বাহু ধরো 3.8 সেন্টিমিটার। আর একটি কোণ দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। এতটুকু নিবা, এটা যতটুকু দ্রুত 60 ডিগ্রি। বিশেষ নির্বাচন। কি বিশেষ নির্বাচন? একটি চতুর্ভুজের চারটি বাহু, এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার ও ডি ইজ ইকুয়াল টু 3.8 সেন্টিমিটার, এবং এদের একটি অন্তর্ভুক্ত কোণ এক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন সবাই মুস্ত আছে না? বিশেষ নির্বাচন কথার অর্থ হলো এই উপাত্তগুলা নাম বিবরণ করবা, আর কিছু না। কি কি মাপের, দৈর্ঘ্যের মাপের, মানে কি কি দৈর্ঘ্যের মাপ নিয়ে তুমি তোমার এই চতুর্ভুজটি অঙ্কন করতেছো, এই বিবরণটি দিবা, তার নাম হলো বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু, এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, ডি ইজ ইকুয়াল টু 3.8 সেন্টিমিটার, এবং এদের একটি অন্তর্ভুক্ত কোণ এক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি এবার আসো অঙ্কন। বিই রেখাংশ, এটা একটা রেখাংশ। বিই রেখাংশের বি বিন্দুতে বাহু বি এর যেহেতু এ বাহুটা পর আমরা এদিকে নেই, বাহু এ এর সমান করে বি সি অংশ কাটলাম, এটা শেষ। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি জি নেই, তাহলে এই উপাত্তটা আমরা ইউজ করে ফেললাম। তাহলে একটা গেল, দুইটা গেল। এবার লিখবো বিজি রেখার কি, বিজি রেখার বি বিন্দুতে বাহু বি এর সমান করে বি এ অংশ কাটি। এবার এ ও সি কে কেন্দ্র করে, এবার যথাক্রমে বাহু সি ও ডি এর সমান ব্যাসার্ধ নেয়। মানে এটা যতটুকু পাশ, এই পাশটাকে বলা হয় ব্যাসার্ধ। আমরা যখন এর ভিতরে চাপ আঁকবো, এই চাপ এই কেন্দ্র থেকে এই পরিধির যে দূরত্ব থাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? এটা একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে আমি একটা চাপ আঁকবো, এই যে চাপ, এই যে এখান থেকে চাপের দূরত্ব, তাকে বলা হয় ব্যাসার্ধ। এখানে বলবো আমরা এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে, যদি আমি এই চাপ নিয়ে এটা সম্পর্কে এমনি টান দিই, আদৌ কি চতুর্ভুজ হবে? আমার চাপটা নিতে হবে কি এইদিকে, আর এই দিকটা কার দিক? এ বি সি এর ভিতর দিক। এখানে বলবো আমরা অভ্যন্তরে। কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপ আঁকি। তাহলে এটা যত বড়, এটা নিয়ে আসলে একটা চাপ আঁকলাম, এটা যত বড়, এখান থেকে একটা চাপ আঁকলাম, যা পরস্পর গেলে সেও তাকে ছেদ করছে, এ চাপটাকে ছেদ করছে, মানে দুজনেরই অপরাধী, দুইজনই অপরাধী, পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি ও সি কমা ডি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ। পারবো না সবাই? আমি আবারও বলি, বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু, এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, ডি ইজ ইকুয়াল টু 3.8 সেন্টিমিটার, এবং এদের একটি অন্তর্ভুক্ত কোণ এক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন বিই রেখাংশের বি বিন্দুতে বাহু এ এর সমান করে বিসি অংশ কাটি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি জি নেই।
বিজি রেখার বি বিন্দুতে বাহু বি এর সমান করে বি এ অংশ কাটি। এবার এ ও সি কে কেন্দ্র করে বাহু যথাক্রমে বাহু সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ বাহুটা হলো আমার সি বাহুর সমান আর এ বাহুটা হলো আমার ডি বাহুর সমান, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি ও সি কমা ডি যোগ করে। তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট, চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ।